দর্শক, আজকের ডেইলি টকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। শুরুতেই দেখে নেব যে আজকে আমাদের হাতে আলোচ্য বিষয় হিসেবে কি রয়েছে। দর্শক, আজকের ডেইলি টকে আমাদের আলোচ্য বিষয় জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ আসলে কোন পথে। 2024 সালের ইতিহাস কাঁপানো জুলাই গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটেছিল আওয়ামী লীগ সরকারের। 2024 সালের 5 আগস্টের পরপর যে তরুণ নেতৃত্ব ছিল, জুলাই গণ অভ্যুত্থানের যে তরুণ নেতৃত্ব, তাদের প্রতি জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল প্রবল। এবং এতটাই আশা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে দীর্ঘ 54 বছর বাংলাদেশের জনতা, বাংলাদেশের জনগণ যে ধরনের অন্যায় অনাচার বা বৈষম্যের মুখোমুখি হয়েছে, সেগুলোর পরিবর্তন ঘটাবেন এই তরুণ নেতারা, এমনটাই কিন্তু প্রবল প্রত্যাশা ছিল জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বের কাছে, এবং একটা তাগিদ তৈরি হয়েছিল। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের কাছে জনগণের একটা বিরাট তাগিদ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে তারা নতুন বাংলাদেশে পদ্ধতিগত পরিবর্তন আনবেন, তারা প্রকৃতপক্ষে বৈষম্য দূর করবেন এবং আগের যে বন্দোবস্ত ছিল সেই বন্দোবস্তের প্রক্রিয়াকে তারা দূর করে নতুন বন্দোবস্ত বা নতুন বাংলাদেশে আলোর পথ দেখাবে। এরকম একটা আশা আকাঙ্ক্ষা চাহিদা বরাবরই কিন্তু ছিল এই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বা নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতি। অবশ্যই আমাদের মনে আছে যে জুলাই গণ অভ্যুত্থানে তরুণ শিক্ষার্থীরাই কিন্তু নেতৃত্ব দিয়েছিল। ফলে তরুণ নেতৃত্বের কাছেই কিন্তু জনগণের একটা দুর্বলতা ছিল। আমি যদি ভুল না করি, জুলাই গণ অভ্যুত্থানের ঠিক পরপর, যেটিকে 36 জুলাই বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের ভাষায়, অথবা 2024 সালের 5 আগস্টের পরপরই কিন্তু বাংলাদেশে একটি বন্যা হয়েছিল। সেই বন্যা, ফেনীতে যখন প্রবল বন্যায় ফেনী ভেসে যাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের তরুণরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহের ডাক দিয়েছিল এবং সেখানে মানুষের রীতিমতো ঢল নেমেছিল এবং বোঝা গিয়েছিল যে আসলে এই তরুণদের কতটা ভরসা করেছিল বাংলার জনগণ। কিন্তু 2025 সালের 28 ফেব্রুয়ারি এই তরুণদের নেতৃত্বেই কিন্তু গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি। এরা হলো জুলাই গণ অভ্যুত্থানের সেই তরুণ নেতৃত্ব। এই মাঝের যে সময়টা গিয়েছে, অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে 2025 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত, এই সময়টিতে কিন্তু জনগণের প্রবল আকাঙ্ক্ষা আগ্রহ তৈরি হয়েছিল যে এই তরুণরা কবে নিজেরাই একটি দল গঠন করবে। কারণ আগের যে বন্দোবস্ত বা আগের যে রাজনৈতিক দলগুলো ছিল, সেগুলোর প্রতি মানুষ অনেকটা বিরক্তি প্রকাশ করা শুরু করেছিল। যে এতদিন আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলগুলোর প্রতি মানুষের একটা অতৃপ্তি চলে এসেছিল যে তারা নতুন নেতৃত্ব চায়। নতুন নেতৃত্বের প্রতি তাদের আগ্রহ কিন্তু তারা প্রকাশ করছিল এবং তারা চাইছিল যে জুলাইয়ের তরুণরা নতুন একটা দল গঠন করুক। যদিও বাস্তবতা বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরপর 20টিরও বেশি পৃথক পৃথক দল তৈরি হয়েছে। তবে 2025 সালের 28 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি, যেটি মূলত জুলাই গণ অভ্যুত্থানের মূল দল হিসেবে বা জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা মূল দল হিসেবে নিজেদেরকে দাবি করে আসছে এবং বেশ ঘটা করেই কিন্তু রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই দলটির, জাতীয় নাগরিক পার্টির উদ্বোধনী অনুষ্ঠানও হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি জনগণের বা মানুষের, জুলাই অভ্যুত্থান সমর্থনকারী জনতার আকাঙ্ক্ষা ছিল যে নতুন বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি নামের এই দলটি নতুন কিছু করে দেখাবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। কিন্তু প্রায় 1 বছর হতে চলল জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠার। আসলে তারা কতটুকু জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে, সেই প্রশ্নের উত্তর বিশ্লেষণে যদি যাই, তাহলে কি পাওয়া যাবে? তাহলে পাওয়া যাচ্ছে যে ঠিক এই মুহূর্তে আমি যখন কথা বলছি, আজকে জানুয়ারির 6 তারিখ, আজকে এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা
রাজনৈতিক দল, তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ধুঁকছে পদত্যাগ, গণপদত্যাগের হিড়িক লেগেছে দলটিতে, এবং এই পদত্যাগের ঝুঁকিতে দলটি এখন মনে হচ্ছে যে শেষ নিঃশ্বাস ফেলছে। এই দলটির অস্তিত্ব ধীরে ধীরে বিলীনের পথে আমরা দেখতে পাচ্ছি। ইতোমধ্যে আমার হাতে যে তথ্য আছে তাতে গত কয়েকদিনের মধ্যেই 15 থেকে 20 জন কেন্দ্রীয় নেতা ইতোমধ্যে দলটি থেকে পদত্যাগ করেছেন, এবং এর মধ্যে উল্লেখযোগ্য নাম হিসাবে আছে ডাক্তার তাসনিম জারা, তাসনুবা জাবিন, সাইদা নীলিমা দোলা, খালেদ সাইফুল্লাহ, আরিফ সোহেল এবং মীর আরশাদুল হকের মতো নেতারাও কিন্তু ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের ক্ষেত্রে তারা সবাই ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন, কিন্তু বক্তব্যটা অনেকেরই এক, যে যেখানে এনসিপি একটা সময় বলেছিল যে তারা না বিএনপির সাথে জোট করবে না জামাতের সাথে জোট করবে, তারা নিজেরাই একটা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের একটা প্রবল শক্তি হিসাবে বা বৃহৎ শক্তি হিসাবে আবির্ভূত হবে। কিন্তু দেখা গেল যে বছরের শেষ নাগাদ সময়ে এসে, অর্থাৎ 2025-এর শেষ নাগাদ সময়ে এসে তার সেই প্রত্যাশার পারদ এখন শেষের পথে। তারা ইতোমধ্যে জামাতের সাথে জোট করেছে বা আসন সমঝোতা করে ফেলেছে, এবং এটার প্রতিবাদ জানিয়েই কিন্তু খোদ এনসিপি থেকেই পদত্যাগ করছেন শীর্ষ প্রায় 15 থেকে 20 জন নেতা। আসলে এটির কারণ কি? বা শুধু তাই নয়, এনসিপির জনপ্রিয়তার কথাও যদি বলি, যে এনসিপির এই মুহূর্তে জনপ্রিয়তা অনেকটা বিতর্কিত। বিশেষ করে এনসিপির এই মুহূর্তে যিনি এই মুহূর্তে মুখপাত্র হিসাবে আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে দুর্নীতির বিতর্কের কোনো শেষ নেই, এবং তাকে মিস্টার 15% বলা হচ্ছে। সে এত পরিমাণ দুর্নীতি করেছে, তার দুর্নীতিগুলো এখন সবগুলো এখন প্রকাশ্য, সেগুলো নিয়ে গণমাধ্যমে খুল্লা লেখালেখি হচ্ছে। যদিও জুলাই গণঅভ্যুত্থানের যে শহীদদের রক্ত পায়ে মারিয়ে কিন্তু তিনি উপদেষ্টা হয়েছিলেন, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছিল, প্রাণ বিসর্জন দিয়েছিলেন, যারা রক্ত ঝরিয়েছিলেন, যে সমস্ত মা তাদের সন্তানদেরকে হারিয়েছিলেন, তাদের রক্তের মর্যাদা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসলে কিভাবে দিয়েছিলেন? তিনি তো এনসিপির, যেহেতু এখন এই মুহূর্তে তিনি এনসিপিতে মুখপাত্র হিসাবে আছেন, অবশ্যই তারও এই দায় নিতে হবে। কারণ সে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত পায়ে মারিয়ে উপদেষ্টার পদে আসীন হয়েছিল, কিন্তু উপদেষ্টা হয়ে তিনি কি করেছিলেন? তিনি তার বাবাকে বানিয়েছিলেন ঠিকাদার, তার পিএস এখন একজন পিএস মোজাম্মেল, তিনি এখন দুর্নীতির, তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে, তার বিরুদ্ধে 450 কোটি টাকার মতন দুর্নীতির অভিযোগ আছে, ওয়েস্টিন বিতর্ক আছে, তারপরে তার আরেক পিএস মাহফুজের কল রেকর্ড ফাঁস হয়েছে। এরকম একের পর এক দুর্নীতিগ্রস্ত হিসেবে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত উপদেষ্টার খেতাব পেয়ে তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তো এই তো গেল একজনের কথা। এভাবে আরও এনসিপিকে বিতর্কিত করেছে এনসিপিরই আরও অনেক নেতা, এবং এই জনগণের কাছে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপির যে চাহিদাটি ছিল, এনসিপির যে আবেদন ছিল, এনসিপির পক্ষে যে জনসমর্থন ছিল, সেটি কিন্তু আর এই 1 বছরের মাথায় এসে নেই। এবং এনসিপি এখন এমন পর্যায়ে চলে গেছে যে তারা তাদের নিজেদের যে প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে যে তারা স্বতন্ত্র থাকবে, কিন্তু সেটি আর তারা নিরপেক্ষ থাকতে পারছে না। তারা কিছু বিএনপির সাথেও সমঝোতার চেষ্টা করেছে, কিন্তু বিএনপি তাদেরকে তেমন একটা আসন ছাড় দিতে রাজি হয়নি। এখন তারা জামাতের কাছে চলে যাচ্ছেন। এখন বিষয়টা হলো যে অনেকে এনসিপি থেকে পদত্যাগ করছেন, অনেকে পদত্যাগ করে আবার বিএনপিতেও যোগ দিচ্ছেন। বিষয়টি আসলে কি? বিশ্লেষকরা বলছেন যে এনসিপির সবচেয়ে বড় সমস্যা হলো যে তারা তাদের নিজের দলের মধ্যেই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেনি। দীর্ঘ 17 বছর গণতন্ত্রহীন একটি দেশ থেকে যখন স্বৈরাচার বিদায় হয়, এবং সেখানে যখন গণতন্ত্রের পক্ষ শক্তি হিসাবে এনসিপি আবির্ভূত হয়, কিন্তু এনসিপি নিজেই কিন্তু তার দলের মধ্যে গণতন্ত্র আনতে পারেনি, এবং এটির কারণেই তাদের দল এখন ধ্বংসের মুখে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এবং জামাতের সাথে জোটে গিয়ে তারা তাদের কফিনে শেষ পেরেকটাও মারছে বলেই মনে করছেন অনেক বিশ্লেষকরা। এখন ভবিষ্যতে হয়তো বলে দেবে যে এনসিপির ভবিষ্যৎটা আসলে কি। দর্শক, কথা হবে নতুন কোনো ডেইলি টকে নতুন কোনো বিষয়ের বিশ্লেষণ নিয়ে। থাকুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সঙ্গেই। অগ্রযাত্রা প্রতিদিন।
নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।